ব্যস্ত রাস্তার বুক চিরে শাঁসা শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলছে দ্রুত গতিতে। একের পর এক জ্বলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটা, যেন ভীষণ তাড়া সবাইকে টপকে এগিয়ে যাওয়ার। যাবে যাক, তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে? রাস্তাপথে এসবও তো মাথায় রাখতে হয়। বলা বাহুল্য, নিজের জানের কথা স্মরণ করবে না, করলে অবশ্য এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানত না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের। কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এভাবে চলতে চলতেই গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামল জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানালা বন্ধ, জানালাতেও কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে 2 টোকা দিলেও সাড়া শব্দ করল না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি। খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজল 2 বার। এর পরপরই সেই গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই আলাদা গাড়ি। গাড়ি একই ডিজাইন হতে পারে, কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়াল করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, না নিচে নামলো। বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একই সাথে সামনের রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটা গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল, ছুড়ল বাংলা গালি। কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে। তবুও থামল না, গাড়ি দুটোকে আগের মতোই ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরল না, ধরল তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার, একখান ঝামেলা বাইধ্যা গেছে, সব ঠিকঠাক আছিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দায় পড়ছে। এখন বুঝতাছি না কুন্ডা শুদ্ধ কুন্ডা আরেকটা। দুটোকেই ফলো করো। করতাছি স্যার। আমাগো সামনে 2টা গাড়ি ফুল স্পিডে যাইতাছে। যেদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট আমাকে জানাবে। যে স্যার। সায়নকেও ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছ? হ স্যার, চাপ নিয়েন না। হ্যারা 2 ভাই আমাগো নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না। যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিম্মি রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো টুকরো করতে পারে। আর সেই ব্যক্তি অন্য কেউ না, ইয়াসির খান। মনে আছে স্যার? গুড। আবারও বলছি, শুদ্ধ চট্টগ্রামে রাস্তা ধরলে সাথে সাথেই ইনফর্ম করবে। ওকে দক্ষিণে চা বাগানের আশেপাশেও আসতে দেওয়া যাবে না। যে স্যার। একথা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনও ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটল পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো 2 দিকের পথ ধরল। এবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে। জানলে গুলিয়ে ফেলেছে একই রঙের গাড়িও নাম্বার হওয়ায়। জানে না বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারল না। তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করল না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল। কিন্তু নজরে পড়ল না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতেই দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথা এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? 2 রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে?
চৌধুরী পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসেই অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে। এদিকে তিনটে গাড়ি যখন শাসা করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে। আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে এক পা দুই পা করে এগোতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষল সাদা রঙের চার চাকার একটা গাড়ি। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক এবার তাকালো শুদ্ধর মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্যগুণে কটা বন্ধু পেয়েছে, কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই। তার পরিবর্তন নেই, স্বভাব আগে যেমন ছিল এখনও একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ। এখন কি শুদ্ধর উচিত না পাগলের মতো করা? অথবা একটু কাঁদা? চুপি চুপিও তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না। কাঁদছে না নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে। এজন্য সে বলল, জিপিএস অন দেখাচ্ছে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকিয়ে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল, হুম। কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এজন্য তোর ব্যাঙাচি আঙুল থেকেই খুলবে না। মিলিয়ে নিস। রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না। সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই। যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে? আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করত। এখনও কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতটুতের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে। এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে। বুকে মুখ লুকিয়ে উল্টো তাকিয়ে বলে, ভূতটুত আবার কি? ভূতনির ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাবো খাবো লুক নিয়ে তাকাবেন না তো। ভয় পাচ্ছি না মোটেও। আর আমরা না লুকোচুরি প্রেম করছি? প্রেম করলে গফকে কেউ মারে, বকে, শুধু এত এত ধমকায়। জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক প্রেমিক। এই কথাটা অবশ্য সে মানে, কারণ সে অন্যান্য দায়িত্বর বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার, অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার দ্বারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথার বুলি আওড়াতে পারে না। এত সব নানার ভিড়ে অন্য সব করতে পারবে। এই যেমন শুধু তার ব্যাঙাচির চিরসঙ্গী হতে পারবে, অঘোষিতভাবে তার বুক জমিন তার নামে খোদাই করতে পারবে, বুকে করে আগলে রাখতে পারবে। ঠিকঠাকভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কি হয় তার। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর এঁকে দিতে পারবে। খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে।
বিরক্তির সাথে মাঝে মাঝে চোখের কাজল, চুড়ি, আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি কি লাগে? টাকা? টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সে সেই বাজারেই সুখ কিনতে যাবে, যত টাকা লাগে লাগুক। অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে, চল ব্যাঙাচি, ভালো থাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি, আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো, তোর সঙ্গে সঙ্গী হব। বিনিময়ে আমার থাকিস, আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে সে? সময় কি সেই সুযোগ দেবে? এসব ভাবতে ভাবতেই শুদ্ধর মনে হলো বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণনীয় এই ব্যথা। সময় যেন কাটছেই না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদি না পারে? সময় যে এখন উল্টো পথে হাঁটছে। বারবার কি ভাগ্য তার সঙ্গ দেবে? কয়েক মিনিটের মধ্যেই তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামল। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচার জেট। যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না তা হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরল। হাসি মুখে কাজ চাপড়ে যেতে ইশারা করলে শুদ্ধ আর দাঁড়ালো না, বীরের মতো হেঁটে জেটে উঠে বসল। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলল, শুদ্ধ ভাই, তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধুর সহায় হইও। অবুঝ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। একথা বলে জেট চোখের আড়াল হতেই সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে থেকো না। এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক তো হলো। এবার সত্যিটা বলো সবাইকে। একথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, বাবা মা, ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাপ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো। এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহানাফের কাছে আছে। কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেলল। উপস্থিত সকলে তখনও হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলেন না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর সিতারা সিমিনের উদ্দেশ্যে বলল, ভিডিও নিয়ে আহানাপ তোকে হুমকি দিয়েছে, এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে, ঠিক তেমনইভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না, কেবল নাসূচক মাথা নাড়াল। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবার বললেন, যা ঘটার ঘটেছে। তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়াই কিছুই থেমে থাকিনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এই ভয়েই পালালি ছোট? এজন্য আমার সংসারের ভিতটা নড়বড়ে করে দিলি? আমাকে বললেই বা কী হতো? এই তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে, তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না?
এখন যে আমার 3টা মেয়ের গায়ে কলঙ্ক লেপ্টে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দেব, কিভাবে তাদের সামলাবো? জায়ের কথায় সিমিন স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝল ছোট মা জীবনেও এই কথা মুখে আনতে পারবে না। তাই লাশ লজ্জার মাথা খেয়ে বলল, আম্মু, সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথা যখন উঠেছেই সবটাই বলবি। মায়ের বকুনি শুনে শখ কুঁকড়ে গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে। তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সিতারার খুব ইচ্ছে করল ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2 থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখের কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতুনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জামাতা হিসেবে মেনে না নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুকে আগলে রেখে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এইটুকু বলে থামল শখ। তারপর ঢোক গিলে পুনরায় বলল, আহানাফের কাছে ভিডিও আছে একথা আহানাফ ছোট মাকে নিজে জানিয়েছে। কারণ আহানাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বদনজর দেওয়া। একথা বলে শখ আবার থামল। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাজ শখকে ধরে সোফায় বসালো। মাথায় দ্রুত হাত বুলিয়ে আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহানা ভিডিও করল, সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করল। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোর দিকে আঙুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জায়ের ভালো সম্পর্ক। সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারত না? কাউকে জানালো না মানা গেল। নিজের স্বামীকে, শাহাদাতকে অন্তত জানাতে পারত। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলোও কি উড়ে গেছে? শখের অর্ধেক কথা শুনে আগে আগে কেউ মন্তব্য করল না। তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরও কিছু আছে? সবটা বল সোনা। মেজমা, ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতেই অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে। কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে, সেভাবেই সম্মানও করে। কিন্তু একদিকে আহানাফের ভিডিও, আরেক দিকে এআই দিয়ে বাবা আর ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত সায়ন ভাইয়ার দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবার ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে। 5 ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে। ছোট চাচ্চুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করাবে। এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল শখের দিকে। কি বলছে এই মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্যই তাহলে ছোট বাড়ি ছেড়েছে? ছোট বোন তুল্য ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে সারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়াই উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে।
এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে। না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে, একদমই স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসেছে তাদের থেকে কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটা পরিষ্কার। কানে বাজছে ঝিঝি পোকার চিচি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠল। কাপ তো আয়েগা ইতনা বাতা দে, মুঝকো বুলালে ইয়া আপনা পাতা দে। এরপর পর দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নামগন্ধও নেই তাদের, এক মনে নাচতেই আছে। কেন নাচছে, কী কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতিয়ে আরেকজন বলল, কিরে ভাই, হেরা নাচে কেন? অগন্যা বইন কিডন্যাপ হইছে। বইন টইন ডাক শালা, ওরা কেডা আগে সেইটা দেখ। ভাই, এইডা তো সায়ন। সায়ন? হ্যারে না তোফাজ্জলে নজরে রাখছে, তয় হে এইখানে কে জানে। আপনি যেখানে আমিও তো সেইখানে, তাইলে আমি জানমু কেমনে? এ কথা শুনে আরেকজন আতকে উঠে বলল, ভাই, এইখানে তো সায়ন আর রুবাব, তাইলে শুদ্ধ কই? বসনা কইছে শুদ্ধকে নজরে রাখতে, আমরা এতক্ষণ এগোরে নজরে রাখছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখল সত্যি সত্যি সায়ন আর রুবাব। এদিকে দুজনের সমান তালে নাচতেই আছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা, ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচার খুব শখ। যাক, আজকে তাহলে শখটা পূরণ হয়ে যাবে। ভাই, আপনারা নাচতেছেন কেন? আরে ভাই, আর বলিস না, হঠাৎ করে কোমরের রগ চড়াত করে উঠল। তারপর আর সোজা হতেও পারছি না, চিৎকাতও হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছি। একা একা নাচতে কি আর ভালো লাগে, তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে নাচতেছি। তোরা যখন এসে গেছিস তোরাও জয়েন কর, প্যারা নাই। এমনি এমনি নাচাবো না, আগে নেচে নেই, তারপর একসাথে গাজা টানব। সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুঁচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ শুদ্ধ যদি চট্টগ্রাম পৌঁছে যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল কড়া নজরদারিতে রাখতে। কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতেই পারল না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে ক্ষোভ পুষে রেখো না আম্মু, বাদ দাও এসব। ছেলের কথা শুনে সিতারা প্রচণ্ড অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে? কার কথা বলছি বুঝিসনি বাবা? আমি আহানাফ, ওই আহানাফের কথা বলছি। আমিও। আহানাফ মারা গেছে কবে? ওই যেদিন ওর যমদূত ওর পাপকর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদুরে সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগল। এদিকে গলাটাও শুকিয়ে কাঠ। আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ। তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে।
চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতেই হবে। নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেফ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, আর বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটা বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে এই কয়দিনে শুদ্ধর প্রতি যে ভালোবাসা জমিয়েছে সেটা একদম খাঁটি। এই ভালোবাসায় না আছে খাত আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে সে কষ্ট দেবে, দিয়ে নিজে ভালো থাকতে পারবে? ভালো থাকাটুকু পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না, কখনো না। কখনো যদি সে নিজের শুদ্ধর কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। ক্ষেত্রবিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকাও ভালো, কেননা বেশি কিছু বুঝতে গেলেই ঝামেলা। কিন্তু এতটাও বোকা হওয়া যাবে না যে অন্যেরা চাইলে সহজেই ক্ষতি করতে পারবে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাঁটায় ভরা। এখন তাকে কাঁটা দেখে পথ চলতে হবে, ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবেই। পৃথিবীর যে প্রান্তেই ইয়াসির তাকে লুকিয়ে রাখুক, যেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছাবেই। শুধু শুদ্ধই নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের মতো খুঁজে বের করবেই, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছ থেকে সে নিজেকে কতক্ষণ সেভ করতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস? এক বাড়িতে এক রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাও যদি ঘটে যায় কিছুই করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না। শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড়বস্তুগুলো। আবার নিজে নিজে একটা কিছু করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি। আর একজন সুঠাম দেহের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না সে, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এই অবধি তার প্রতিটা কদমে নজরবন্দি করছে। এমনভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধর কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোই প্রাণে বেঁচেছিল, কিন্তু এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টে স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইরাও হন্য হয়ে খুঁজছে। বিশুদ্ধ পুরুষটার কানে ওর নিখোঁজের কথা পৌঁছেছে তো? সে কি খুব বেশি রেগে গেছে? বকছে খুব? বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবুও নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে। অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময়ে এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠো করে ধরল। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি এঁটে ধীরে ধীরে পেছনে ঘুরতেই দেখে ইয়াসির কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতুনি গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আচমকা ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায়, তাও এই রাতের বেলা? ইয়াসির এখনও ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে।
তার অন্তর্ভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যেস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেন্স হারিয়ে ফেলি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি একা ফেলে যাবেন না প্লিজ। কথা বলে শীতল হেঁচকি তুলে কেঁদে ফেলল। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখল, এবার আর সম্ভব হলো না। অভিনয় সে ভালোই জানে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তারই সামনে দাঁড়িয়ে, নতুবা কিডন্যাপ করে এনে মন ভোলানো গল্প শোনায়। তাকে অঝরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতেই শীতল 2 পা পেছনে পিছিয়ে গেল। তাতে ইয়াসিরের রাগ হলো। ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে সে বলল, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছ? হুম। পাওনি? না। কোথায় কোথায় খুঁজেছ? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুমে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয়, খুঁজেছ তোমার পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে এই মাঝরাতে পালাবো? মিথ্যে কি রেগুলার বলো, নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড, আমিও। ইয়াসির একথা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটল। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটার সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ভ্রুকুচকালে শীতল আমতা আমতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটিটা দিলাম। লেগেছে খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না ডাকাতরা নিয়ে গেছে। ও তাই তো। তা আশেপাশে দোকানপাট নেই, কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশের দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসব। এখন এসো খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধ রুমে ঘুমাতে? একসাথে এক বেডে? না, একসাথে না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি থাকে না তখন আমি ওই রুমে ঘুমাই, কি যে শান্তি লাগে। ও আইসি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুমই আসে না, তাহলে এক কাজ করো, আমার কোলে বসে বুকে মাথা রেখে ঘুমিও। ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে জাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। কথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স মেয়েটা বলেটা কি? আর বেবিকেই পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়, বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কিনা সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না, শেষে কিনা বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে সে। কবে এত ধৈর্য হলো তার? কবেই বা মেয়ে মানুষের প্যানপ্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখল? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণে। কিন্তু কেন জানি এই মেয়েটার খুব কাছে ঘেঁষতে পারছে না। জোর জবরদস্তি করতে মনটা সায় দিচ্ছে না। পুতুলের মতো আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহে স্বাদ নিয়েছে, ধারণারও বাইরে। তাদের প্রতি কখনোই মায়া হয়নি, কাউকে এতটা আদুরেও লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনার দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখন যে এসেছে শারীরিক যন্ত্রণায় সেই কুঁকড়ে উঠেছে।
ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজকন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে। অনুধাবন করছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবলমাত্রই মোহ, আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই হয় না। এতদিন মোহকেই মায়া ভেবে একই জপজপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা। কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না, কোন নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। শুধু জানে এই পিচ্চি মেয়েটার সঙ্গ তার ভালোই লাগছে। তার বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছে করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেলল, তখন কি যে মিষ্টি লাগছিল দেখতে। ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে, কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে। তাই সে থমথমে মুখে তাকিয়ে দেখছিল। কিন্তু তাকে তাকাতে দেখে শীতল ভাবল সে আবার রেগে গেছে। তাই বলল, নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন কিছুই খাবো না, আমাকে একটু ঠান্ডা পানি দিন। আমার মা, বোন, বউ কেউ নেই। আমি জানি না কোনো মেয়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাত তুলে খাওয়াতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে হয়। মেয়েলি ব্যাপার বুঝতে আগ্রহী ছিলাম না কখনোই। সেসব আমার পেশার সঙ্গেও যায় না। শুরু থেকেই তোমাকে যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছি, নিজেও ভদ্র হয়ে আছি। তবে জানো তো বাবুই, ভদ্রতাকে সাইডে রাখলে আমি খুবই রুড পারসন। এতটাই রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি, কথা না বাড়িয়ে খাবে এসো। কথা বলে ইয়াসির শীতলকে টেনে ডাইনিং টেবিলে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলস নেই, টেবিল ভর্তি সব ইটালিয়ান খাবার। শীতল ড্যাব ড্যাব করে তাকিয়ে প্লেট নিজের দিকে টেনে নিল। বুকের ভেতরটা ধুকপুক করছে। আল্লাই জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে কি না। এবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে। সে ভয়ে ভয়ে মুখে খাবার দিয়ে চিবানোর আগে ইয়াসির বেশ নরম সুরে বলল, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ দুটো। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম। আপনি না বললেও ওই চোখের মায়ায় পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আমার একটা বিশুদ্ধ পুরুষ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেক দিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না তাকে ছোট করে ভালোবাসি, মোটেও তা নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি। নিখোঁজ হয়ে এই যে আমি এখানে, আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূর থেকেও অনুভব করতে পারছি। আমি এটাও জানি সে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার অন্য ধাঁচের পুরুষ কিনা। যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করেছি তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্রাশ খেয়েছি তবে আমাকে জ্যান্ত কবর দেবে। ভুলে যাও তাকে। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শেখাবো। না, আপনি বরং অন্য মেয়ে বেছে নিন, ঘটকালি না হয় আমিই করব। কথা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। শীতল নির্বিকারভাবে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে চিবাতে লাগল। তখন ইয়াসির আবার বলল, আমার হয়ে থেকে যাও, এক পৃথিবীর সুখ এনে দেব তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কি নেই আমার? কে নেই? আমার সব আছে, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকব? তাহলে প্রমাণ হয়ে গেল পালাচ্ছিলে তুমি। কিন্তু কেন?
কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি নাকি বকেছি? কিছুই তো করিনি। খুব আদরে রাখতে চাচ্ছি, ভালো লাগছে না তোমার? শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজেরও অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাঁটা চামচটা এই হতচ্ছাড়ার চোখে ঢুকিয়ে দিতে। টেনশনে তার শ্বাস আটকে আসছে আর এই লোক কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলো না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল, আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে। কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। সে ভ্রু কুঁচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল। চোখে মুখে দুষ্টুমির ঢেউ। এই মুহূর্তেও ইয়াসির চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখল চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। এরপর নিজেও ফিসলে হেসে বলল, প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি, একদমই ছাড়ছি না। এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ থাকে, নয়তো আমিও কিন্তু চৌধুরীদেরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়েই দেখুন না, হাতটা হাতের জায়গায় রাখি কি না। বয়স কত তোমার? 16, 17 or 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরও অনেক কিছুই জানবেন। ফিরতে দিলে তো আমি ফিরবই, বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নেবে। কিন্তু ওই যে একজন মুডি পুরুষ আছে, তার জন্য হলেও আমাকে ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন করল কি, আমাকে ডেকে হুমকি দিল, তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠল না। কত করে ডাকলাম, আমার ডাকই শুনল না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক। এক সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক। ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কি না, হয়তো সেও বুঝেছিল। এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। দুষ্টুমি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম। কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি পুঁতে শিরচ্ছেদ করলাম। চমৎকার হয়েছিল শিরচ্ছেদ করা। শিরচ্ছেদ কি বোঝো? বোঝো তো বাবুই। হুম, বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বা, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমরা তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াইনি, বরং আপনি শুরু থেকেই আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই। এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ও মা, কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি, তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন তো, শমশের ভাই।
সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু। ধরেন কেউ রেগে গেলে ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার, তাই না? আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো, এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিংয়ের কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেসব জায়গার একটা জায়গায় আমরা এখন আছি। ও, লাভলি। ব্রাভো বাবুই, ব্রাভো। আর কি জানো আমার ব্যাপারে? আর আর হ্যাঁ, মনে পড়েছে, আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়। সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গী হতে পারে। ইয়াসির হাসল, তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল, শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকুও পেল না শীতল, তবে নোনতা ভাব অনুভব করে বুঝল ঠোঁট কেটেছে, জিহ্বাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসল। আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখাবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকেই কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল, ডাকের কি বাহার, বাবুই। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করল। এক নিমিষেই আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতলও যে চৌধুরীদের জাত এটা ভুললে তো চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলেই মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? কথা বলে শীতল তড়িৎ গতিতে কাঁটা চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগেই ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছুটানোর। এখন নড়তেও অক্ষম সে। তার এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়? ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতের মুঠোয় শীতলের দুই হাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বিনুনিটা নেড়েচেড়ে দেখল। এরপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখে বলল, ফুস। কাজ করে নিজে হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতুনি ঠেকালো। এই পিচ্চির রাগও আছে, সে তো আলাভোলা ভেবেছিল। তবে মানতেই হয়, এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। কথা ভেবে সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসহিসিয়ে জবাব দিল, ছাড়ুন। অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার, ছাড়তে বলছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এত সুদর্শন হয়ে কী লাভ যদি পার্সোনালিটি 0 লেভেল পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা? আচ্ছা সরি, আর মারব না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। কথা শুনে শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করল সত্যি নাকি মজা করছে। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কী করি বলো তো?
এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? হুম, সেসব কিছুই করতে হবে না। শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হেঁয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে। তাই কথা বলছো স্নো হোয়াইট? পাগল পাগল না ছাই। আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরও বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর সে আমার সব কিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করল যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদমই পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না। রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দও করল না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও। প্রমিস, ছেড়ে দেব। কথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রু কুঁচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরও জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে 2 পা পিছিয়ে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কী লুকিয়ে রেখেছ বের করো বলছি। বাবুই, রাগিও না আমাকে। তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গোবেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন। আমি আবার কী লুকিয়ে রাখব? যাই হোক, আপনি কি আমাকে চোর বলতে চাচ্ছেন? ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখল হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেলল সে। কত আকুতি মিনতি করল, তবু ইয়াসির ছাড়ল না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক। রিংয়ে জিপিএস কানেক্ট করা। তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসহিসিয়ে বলল, কি ভেবেছিলি? আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে। আগে এখান থেকে বের হই। কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির। কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএসকেও ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না।
তাহলে কি ধরা পড়ে গেল, নাকি ইয়াসির ধরে ফেলেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কী রে, চল। শুদ্ধ একদৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভ্রুজোড়া কুঁচকে এলো। সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উঁকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগেই শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরের কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না আজ তার কী হলো। বুকের ভেতরটা এমন করছে কেন? মনটাই বা কুডাকছে কেন? চোখ বন্ধ করলেই শীতলের ব্যথাতুর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখল। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদা শান্ত নিশ্চল। কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো। তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করল, ইয়া আল্লাহ, হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও, নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো। একথা শুনে হাসান ছলছল চোখে তাকালো শুদ্ধর দিকে। তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কয়েকবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরার নজর রাখছিল ল্যাবে বসেই, কিন্তু লোকেশন শোনা করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। তারার সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধর মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। একথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি অ্যাঞ্জেলিকা, প্লিজ হেল্প। পরপর তিনবার ডাকতেই হঠাৎ কুকুস্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা, পুরো শরীরই সাদা। এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধর ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এসে বসল শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে থাকল, কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালুতে মাথা রাখল। অর্থাৎ তার আরও আদর চাই, কিন্তু এখন হাতে একদমই সময় নেই। তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উঠতে উঠতে একবার পেছন ঘুরে তাকালো শুদ্ধর দিকে। তারপর ডানা দুটো ঝাপটে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো। একটু পরেই শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসলেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজানের পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে কেবল হাসল। কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিকই পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছেই দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসল। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালে নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিংয়ের উপরেই চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখল কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিংয়ের ভেতর। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে। তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে।